আসসালামু আলাইকুম প্রিয় জব ক্যান্ডিডেটস। আজকে আমরা তাপগতিবিদ্যার উপর এমসিকিউ আলোচনা করব ইনশাআল্লাহ। আমরা এমসিকিউগুলো যতটা সম্ভব চেষ্টা করব ব্যাখ্যা সহকারে আলোচনা করতে। আমাদের প্রথম প্রশ্নটা হচ্ছে, তাপগতিবিদ্যার শূন্যতম সূত্র কোন বিষয়ে আলোচনা করে? তাপগতিবিদ্যার শূন্যতম সূত্র আলোচনা করে হচ্ছে তাপীয় সাম্যাবস্থা নিয়ে। আমরা একটু রিক্যাপ করি। শূন্যতম সূত্র বলে যে যদি তিনটা সিস্টেম থাকে, একটা হচ্ছে ধরেন এ, আরেকটা হচ্ছে বি, আরেকটা হচ্ছে সি সিস্টেম, এবং যদি তারা তাপীয় সাম্যাবস্থায় থাকে, ধরেন বি আর সি তাপীয় সাম্যাবস্থায় আছে, এ আর সিও তাপীয় সাম্যাবস্থায় আছে, এর মানে হচ্ছে অবশ্যই এ আর বিও তাপীয় সাম্যাবস্থায় থাকবে। এটা হচ্ছে তাপগতিবিদ্যার শূন্যতম সূত্র বলে। তাহলে এই যে তাপগতিবিদ্যার শূন্যতম সূত্র, সে তাপীয় সাম্যাবস্থা নিয়ে কথা বলে, সেজন্য উত্তরটা হবে খ। এখন তাপীয় সাম্যাবস্থা বলতে আসলে আমরা কী বুঝি? তাপীয় সাম্যাবস্থা বলতে বোঝায় যে এ বি সি তিনজনেরই সিস্টেমের তাপমাত্রা হচ্ছে সমান। যদি সিস্টেমের তাপমাত্রা সমান থাকে তখন আমরা এটাকে বলি এটা হচ্ছে তাপীয় সাম্যাবস্থা, রাইট? সো তাপগতিবিদ্যার শূন্যতম সূত্র এটা, আমি আবারও বলতেছি, এটা হচ্ছে তাপীয় সাম্যাবস্থা নিয়ে আলোচনা করে, বা আমরা এটাকে ইংলিশে বলি থার্মাল ইকুইলিব্রিয়াম। থার্মাল ইকুইলিব্রিয়াম নিয়ে আলোচনা করে। আচ্ছা, এরপরে যে প্রশ্নটা, তাপগতিবিদ্যার প্রথম সূত্র মূলত কোন নীতির প্রতিফলন? তাপগতিবিদ্যার প্রথম সূত্রটা আসলে বলে কি, আমরা একটু রিক্যাপ করি। ডিকিউ ইজ ইকুয়াল টু ডিইউ প্লাস ডিডব্লিউ, রাইট? যে আমি যদি একটা সিস্টেমে, একটা তাপগতীয় সিস্টেমে ডিকিউ পরিমাণ তাপ প্রদান করি, সেটার একটা অংশ পরিণত হবে হচ্ছে অভ্যন্তরীণ শক্তি বৃদ্ধি বা হ্রাসে, এবং আরেকটা অংশ দিয়ে কৃতকাজ হবে। তার মানে ডিকিউ হারিয়ে যাচ্ছে না, ডিকিউ হচ্ছে দুই পার্টে ভাগ হচ্ছে। সেজন্য আমরা বলতে পারি যে শক্তি আমার না সৃষ্টি হচ্ছে এখানে, না এখানে ধ্বংস হচ্ছে। এই জন্য এটাকে বলা হয় শক্তি সংরক্ষণশীলতা নীতি। এগুলো আমরা ব্যাখ্যা খুব ভালোভাবেই জানি, তারপরও আমি ব্যাখ্যাগুলো করতেছি আসলে। এর পরের প্রশ্ন হচ্ছে, আদর্শ গ্যাসের অ্যাডায়াবেটিক প্রক্রিয়ায় কোন রাশি স্থির থাকে? অ্যাডায়াবেটিক প্রক্রিয়া মানে হচ্ছে বাংলায় এটাকে বলি আমরা রুদ্ধতাপীয় প্রক্রিয়া। রুদ্ধতাপীয় প্রক্রিয়াতে নাম শুনলেই বোঝা যায় তাপ রুদ্ধ থাকে, সুতরাং এটা হবে তাপ বিনিময় বা কিউ হচ্ছে শূন্য। পরবর্তী প্রশ্ন হচ্ছে, কার্নোচক্রে কর্মদক্ষতার সূত্র কোনটি? কার্নোচক্রে কর্মদক্ষতার সূত্র হচ্ছে ইটা ইকুয়াল টু 1 - T2/T1, যেখানে T2 হচ্ছে তোমার নিম্ন তাপমাত্রা আর T1 হচ্ছে উচ্চ তাপমাত্রা। এখানে আরও কয়েকটা জিনিস আমরা একটু মেনশন করে দিই। যদি আমরা বলি যে কার্নো ইঞ্জিন, তার মানে সেটা একটা রিভার্সেবল ইঞ্জিন। রিভার্সেবল ইঞ্জিন বা বাংলা এটাকে বলা হয় প্রত্যাবর্তী ইঞ্জিন। সো কার্নো ইঞ্জিন একটা প্রত্যাবর্তী ইঞ্জিন বা একটা রিভার্সেবল ইঞ্জিন। কিন্তু যদি আমরা বলতাম এখানে হিট ইঞ্জিন যেটা হচ্ছে একটা অপ্রত্যাবর্তী ইঞ্জিন, সেক্ষেত্রে কিন্তু এটার ফর্মুলা হইতো 1 - Q2/Q1, যেখানে Q2 হচ্ছে তাপ গ্রাহকের তাপ আর Q1 হচ্ছে তাপ উৎসের তাপ। সো আশা করি বোঝা যাচ্ছে দুইটার মধ্যে ক্লিয়ারলি একটা পার্থক্য আছে। এর পরের প্রশ্ন, এন্ট্রপি পরিবর্তনের গাণিতিক প্রকাশ কোনটি? এন্ট্রপির পরিবর্তনের গাণিতিক প্রকাশ হচ্ছে ডিএস ইকুয়াল টু ডিকিউ/টি। দেখেন, এন্ট্রপি তো মেজার করা যায় না, কিন্তু এন্ট্রপির পরিবর্তন মাপা যায়। সো এন্ট্রপির পরিবর্তন হচ্ছে ডিএস, সেটা হবে ডিকিউ/টি। এই ডিকিউ জিনিসটা কি? ডিকিউ হচ্ছে তাপের পরিবর্তন, আর টি হচ্ছে পরম তাপমাত্রা। তার মানে উত্তর হবে হচ্ছে খ। এর পরের প্রশ্ন, অভ্যন্তরীণ শক্তি ইউ পরিবর্তনের সূত্র কোনটি? অভ্যন্তরীণ শক্তি, আচ্ছা এখানে আমরা তাপগতিবিদ্যার যে সূত্রটা জানি, ডিকিউ ইজ ইকুয়াল টু হচ্ছে ডিইউ প্লাস ডিডব্লিউ, বা ডেল ডেল দিয়ে লিখলেও হবে। তো এই সূত্রটা আসলে বেশি ফান্ডামেন্টাল না, বেশি ফান্ডামেন্টাল হচ্ছে এই সূত্রটা। এইভাবে যদি আমরা লিখতে পারি যে আমরা জানি যে কিউ এবং ডব্লিউ যেভাবেই চেঞ্জ হোক না কেন, একটা সিস্টেমের ডেলিউর ভ্যালু কিন্তু সেম থাকবে। সো ডেলিউ কিন্তু হচ্ছে পাতের উপর ডিপেন্ড করে না এনিওয়ে। সো এটা হচ্ছে আপনার খ হবে। আইসোথার্মাল প্রক্রিয়ায় কোন রাশিটি স্থির থাকে? আইসোথার্মাল শব্দটা হচ্ছে বাংলায় আমরা কি বলি? বাংলায় এটাকে বলা হয় সমুষ্ণ প্রক্রিয়া। শব্দটা শুনলেই বোঝা যাচ্ছে আইসো মানে এক, আর থার্মাল মানে এখানে তাপমাত্রা বোঝাচ্ছে।
সুতরাং এটা হচ্ছে তাপমাত্রা এই রাশিটি স্থির থাকবে। এরপরে আমাদেরকে প্রশ্ন করছে যে আইসোকোরিক প্রক্রিয়া বলতে কি বোঝায়। আইসোকোরিক মানে হচ্ছে স্থির আয়তন, স্থির আয়তন। আচ্ছা, এরপরে বলছে পরম শূন্য তাপমাত্রার সেলসিয়াস মান কত। সেলসিয়াসে এটা হচ্ছে -273.15 ডিগ্রি সেলসিয়াস, কিন্তু ক্যালভিনে এটা হচ্ছে 0 ক্যালভিন। এরপরের প্রশ্ন, গিবসের মুক্ত শক্তি এর সূত্র কোনটি। এটা মুখস্থ রাখতে হবে। আমি গিবসের মুক্ত শক্তি নিয়ে অনেকটাই ডিটেলসে আলোচনা করেছি আমার আরেকটি চ্যানেল, যার নাম হচ্ছে এনইউ ফিজিক্স ক্লাসরুম। এই চ্যানেলটি আপনারা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন, কারণ এই চ্যানেলে আমরা ফিজিক্সের বেসিক নিয়ে আলোচনা করি। যেহেতু চাকরি পরীক্ষার জন্য বেসিকের গুরুত্ব অনেক বেশি, সুতরাং এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখলে ইনশাল্লাহ উপকৃত হবেন। আরেকটা হচ্ছে আমাদের পেইড কোর্স, এটি হচ্ছে চালু আছে। সো আমাদের পেইড কোর্স সম্পর্কে যদি জানতে চান বিস্তারিত, আমাদের নাম্বার 0185101243, এই নাম্বারে হোয়াটসঅ্যাপ করতে পারেন। গিবসের মুক্ত শক্তি সেটা হচ্ছে জি দিয়ে আমরা প্রকাশ করি। জি ইকুয়াল টু হচ্ছে এইচ মাইনাস টি ইন্টু এস, যেখানে এইচ হচ্ছে আমরা বলি এনথালপি, এনথালপি, আর টি হচ্ছে এখানে তাপমাত্রা, এস হচ্ছে এখানে এনট্রপি। সো উত্তর হবে তার মানে খ। তাপগতিবিদ্যার তৃতীয় সূত্র অনুযায়ী পরম শূন্য তাপমাত্রায় কোনো বিশুদ্ধ পদার্থের এনট্রপি কত। পরম শূন্য তাপমাত্রায় কোনো বিশুদ্ধ পদার্থের এনট্রপি হচ্ছে সিম্পলি শূন্য। এর পরের প্রশ্ন হচ্ছে এনথালপি, যেটাকে আমরা একটু আগে এইচ নামে পরিচিত করেছিলাম, সেই এনথালপি এর পরিচয় দিবেন আপনি, সংজ্ঞা। এনথালপি হচ্ছে অভ্যন্তরীণ শক্তি ইউ প্লাস চাপ ইন্টু আয়তনের যোগফল। সো এটা হচ্ছে এনথালপি, সেটা হচ্ছে অভ্যন্তরীণ শক্তি যোগ চাপ ইন্টু আয়তন। আশা করি বুঝতে পারছেন, এটার উত্তর হবে হচ্ছে খ। এর পরবর্তী প্রশ্ন হচ্ছে কার্নো ইঞ্জিনে কার্যকর পদার্থটি এক চক্রে কতটি ধাপ সম্পূর্ণ করে। উত্তর হবে 4টি। কার্নো ইঞ্জিনে 4টা ধাপ থাকে, এটা আমরা সবাই জানি। স্টিল আমি একটু আপনাদেরকে মনে করানোর জন্য আঁকি। আমাদের ওয়াই অ্যাক্সিস বরাবর থাকে চাপ, এক্স অ্যাক্সিস বরাবর থাকে হচ্ছে আয়তন। প্রথম ধাপে আমার সমষ্ণ প্রক্রিয়ায় ঘটে, এখানে হয় সমষ্ণ প্রসারণ। এরপরে আমার হয় রুদ্ধতাপীয় প্রসারণ, প্রসারণ বলি কারণ এখানে আয়তন বাড়তেছে। এরপরে আমরা সমষ্ণ সংকোচন হয়, দেখেন আয়তন আবার কমতেছে সমষ্ণ প্রক্রিয়ায়। এরপরে আমাদের রুদ্ধতাপীয় সংকোচন হয়, আয়তন আরও কমে গেল। তাহলে এটা হচ্ছে সমষ্ণ প্রসারণ, এখানে হচ্ছে রুদ্ধতাপীয় প্রসারণ, এখানে হয়েছে সমষ্ণ সংকোচন, এখানে হয়েছে রুদ্ধতাপীয় সংকোচন। রুদ্ধতাপীয় গ্রাফ সেটা একটু ফ্ল্যাট হয়, সমষ্ণগুলা একটু কেমন হয়, খাড়া হয়। কত গুণ বেশি খাড়া, গামা গুণ বেশি খাড়া। সো এখানে অনেকগুলো এমসিকিউ চলে আসলো, কিন্তু ভবিষ্যতে যেগুলো আসলে ইনশাল্লাহ পারবেন। আদর্শ গ্যাসের ক্ষেত্রে অভ্যন্তরীণ শক্তি কিসের উপর নির্ভর করে। আদর্শ গ্যাসের ক্ষেত্রে অভ্যন্তরীণ শক্তি শুধুমাত্র তাপমাত্রার উপর নির্ভর করে। অভ্যন্তরীণ শক্তি ইউ শুধুমাত্র তাপমাত্রার ফাংশন, যদি আদর্শ গ্যাস নিয়ে আলোচনা করেন তো। এর পরের প্রশ্ন, ক্লসিয়াসের বক্তব্য অনুযায়ী নিচের কোনটি সম্ভব নয়। আচ্ছা, প্রথমে এখানে বলা আছে তাপ ঠান্ডা থেকে গরম বস্তুতে যেতে পারে বাহ্যিক কাজ ছাড়া। এই কথাটাই তো কেমন জানি অদ্ভুত শোনাইলো না। হ্যাঁ, তাপ ঠান্ডা থেকে নাকি গরম বস্তুতে যাইতে পারে, বাহ্যিক নাকি কাজ করা লাগে না। এটা কি সম্ভব নাকি? যেমন ফ্রিজে কিন্তু ঠান্ডা থেকে আপনার আরও গরম বস্তুতে তাপ যায়, কারণ ফ্রিজের ভিতর থাকে ঠান্ডা, বাহিরে পরিবেশ থাকে গরম। এবং এক্ষেত্রে বাহ্যিক কাজ অবশ্যই করা লাগে, কারণ ফ্রিজের ভিতরে কম্প্রেসর আছে। এসির ক্ষেত্রে একই হয়, যে ভিতরে ঠান্ডা বাহিরে গরম, রুমের বাহিরে গরম, তাই না? সো এক্ষেত্রে অবশ্যই একটা বাহ্যিক যন্ত্র লাগবে, যেটা বাহ্যিক কাজ করবে আর কি আমাদের জন্য। মনে হচ্ছে প্রথমটাই গেছে কেল্লা ফতে হয়ে গেছে। পরেরগুলো দেখেন, তাপ গরম থেকে ঠান্ডা বস্তুতে যায়, ঘটনা তো সত্য, গরম থেকে তো ঠান্ডা তাপ যায়। কাজ তাপে রূপান্তরিত হতে পারে, হ্যাঁ, জুলের সূত্র অনুযায়ী কাজ হচ্ছে তাপে রূপান্তরিত হতে পারে। তাপ প্রসারিত হলে তাপমাত্রা কমে, সরি গ্যাস প্রসারিত হলে তাপমাত্রা কমে, এটা তো স্বাভাবিক। যদি প্রসারিত হয় তাপমাত্রা কমবে। সো যদি হ্যাঁ, তাহলে অন্য প্যারামিটারগুলো অবশ্য স্থির থাকতে হবে, নাহলে কিন্তু হবে না। তো এখানে ঘটনাটা ঘটলো কি, আমার তো মনে হচ্ছে ক নাম্বারটা কি শুরুতেই ফেল করছে, বাকিগুলো পাস, এ প্লাস। উত্তর হবে এখানে ক। কোনো সিস্টেমের হেলমহোল্টজ মুক্ত শক্তি, যেটাকে এফ বা এ দিয়ে প্রকাশ করা হয়, এই হেলমহোল্টজ মুক্ত শক্তির সূত্র কোনটা। এটা হচ্ছে গ হবে, মুখস্থ আসলে এগুলো।
এ ইকুয়াল টু ইউ মাইনাস টি এস। অবশ্যই আমার কাছে এফ দিয়ে বেশি পরিচিত। ইউ হচ্ছে অভ্যন্তরীণ শক্তি, টি হচ্ছে পরম তাপমাত্রা, এস হচ্ছে এন্ট্রপি, এফ হচ্ছে হেলভোল্টস মুক্ত শক্তি। এর পরের প্রশ্ন, স্থির চাপে তাপ ধারণ ক্ষমতা যেটা হচ্ছে সিপি এবং স্থির আয়তনে তাপ ধারণ ক্ষমতা যেটা হচ্ছে সিবি, এর মধ্যে আদর্শ গ্যাসের জন্য কোন সম্পর্কটি সঠিক? উত্তর হচ্ছে সিপি মাইনাস সিবি ইকুয়াল টু আর। এই সূত্রটাকে আমরা বলি, এটা হচ্ছে মেয়ার্স ফর্মুলা। মনে হয় মেয়ার ভাইজান নিজেই ফর্মুলা দিছে। যাই হোক, এই মেয়ার্স ফর্মুলা আমি প্রমাণ করেছি। যদি আপনাদের দেখতে ইচ্ছা করে তাহলে আপনারা আমার এই চ্যানেল এনিউ ফিজিক্স ক্লাসরুমে সাবস্ক্রাইব করে রাখবেন। ইনশাল্লাহ সেখানে আরও এরকম ধামাকাদার ভিডিও পাবেন, বিশেষ করে বেসিক রিলেটেড। একবার ঘুরে দেখেন, দেখলেই বুঝতে পারবেন। আজকের লাস্ট প্রশ্ন, ম্যাক্সওয়েলের সম্পর্কগুলো কোথা থেকে পাওয়া যায়? ম্যাক্সওয়েলের সম্পর্কগুলো পাওয়া যায় তাপগতীয় বিভবের আংশিক অবকলন থেকে। আংশিক অবকলন বা ইংলিশে আমরা বলি পার্শিয়াল ডিফারেন্সিয়েশন থেকে পাওয়া যায়। তাপগতীয় বিভব যেটাকে আমরা ইংলিশে বলি থার্মোডাইনামিক পোটেনশিয়াল। এই ছিল আজকের আলোচনা। আশা করি এই আলোচনা ফলপ্রসূ হবে। আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন পরবর্তী ভিডিওগুলো পাওয়ার জন্য। আসসালামু আলাইকুম।